নমস্কার বন্ধুরা। গত সপ্তাহে আমরা শুনেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার প্রথম পর্ব। আজকে আমরা শুনব ছেলেবেলার দ্বিতীয় পর্ব। আজকে আমরা শুরু করব গল্পের পঞ্চম অধ্যায় অথবা পর্ব থেকে। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমার মেজ কাকা ছিলেন এই রকম একটি শখের দলের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তার, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনীদের ঘরপোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে জাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু, আহ, তা ঠিক নয়। তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রা গান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠেছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা আর চোখে কালি পড়া। অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়ে। দেউড়ির দরজা খোলা, উঠোনে পিল পিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারদিকে টকবক করে আওয়াজ উঠছে, ঝাঁপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে 9টা। পায়রার পিঠের ওপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, আহ আগে মা ডাকছে, চলো শোবে চলো। লোকের সামনে টানা হ্যাচড়ায় মাথা হেঁট হয়ে যেত। হার মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে জ্বলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিল সুজের ওপর টিম টিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ঝমাঝম করতাল। সব তাতে মানা করাটাই বড়দের ধর্ম। কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো, ছেলেরাও যাত্রা শুনতে যাবেন। ছিল নল দময়ন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো সময় হলেই আমাদের জাগিয়ে দেওয়া হবে। উপরওয়ালাদের দস্তুর জানি, কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড় আর আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেলুম। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, আর একটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড় লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকেছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে। বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল। আর এই যাত্রার আসরে বড়য়ে ছোটয়ে ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে।
যারা ইংরেজি কপি বুকের মক্স করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই পালিশ করে দেননি। সভায় যখন দাদাদের কাছে এসে বসলুম, রুমালে কিছু কিছু টাকা বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটাতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল বিশাল খোশনাম। রাত ফুরোতো, কিন্তু যাত্রা ফুরোতে চাইতো না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আড়কোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি। জানতে পারলে কি সে কম লজ্জা? যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছুঁড়ে উঠোন শুদ্ধ লোকের সামনে, তাকে কিনা এমন অপমান! ঘুম যখন ভাঙল, দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁঝা করছে রোদ্দুর। সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনো দিন। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল যেন শুকনো গাঙে কোষ দুকোষ অন্তর বালি খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ। পথের লোক হঠাৎ এসে পড়ে আর আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা ছিল যেন রাজপুত্তুর। মাঝে মাঝে পালা পার্বণে যখন মর্জি হতো আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তুর। হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, আর ছোট রাস্তা থেকেও। ষষ্ঠ পর্ব। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। বাড়ি যশোরে, খাঁটি পাড়া গে। ভাষা তার কলকাতায় নয়। সে বলতো তেনারা ওনারা, খাতি হবে, মুগির ডাল, কুলিরাম্বল। দোমানি ছিল তার আদরের ডাক। তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে কড়া কিছুই ছিল না। মন ছিল সাদা। ছেলেদের পরে তার ছিল দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না। খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখনের ডাকাতি গল্পে উঠেছিল দানা বেঁধে, অনেক দিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে। আমরা যখন জন্মেছি তখন এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে। মস্ত মস্ত সব লেঠেল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাগরেদ। তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। প্রায় ডাকাতি তখন গোয়ারের মতো নিছক খুন খারাপির ব্যাপার ছিল না। তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। যারা নাম করেছিল ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে। এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। গল্প শুনেছি সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহনায়। সেদিন অমাবস্যা, পুজোর রাত্রির। কালী কঙ্কালীর নামে মুন্ডু কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বললে, হে ভগবান, এই যে আমারই জামাই, ও হো 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 হো, এই তো আমারই জামাই গো,
হায় ভগবান, এ কি হলো গো? আরও শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপনা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত হিম হয়ে যেত। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। একবার একজন মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টে ডাকাতের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঢেকিটা চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেকিটা টপকিয়ে পিঠের দিকে। ঝাঁকড়া চুল মানুষ দুলিয়ে ঘোরাতে লাগলো। লম্বা লাঠির ওপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতো শুট করে বেরিয়ে গেল। 10-20 কোষ দূরে ডাকাতি সেরে সেই রাত্রেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে তাও দেখালেন। খুব বড় এক জোড়া লাঠির মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রং পা। দুই হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলার সামিল হতো। ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবু এক সময় এই রং পায়ে চলার অভ্যেস তখন শান্তিনিকেতনে ছেলেদের মধ্যেও চালাবার চেষ্টা করেছিলুম। ডাকাতি খেলার এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি 2 হাতে পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার, আগের সন্ধেবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাঁপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুক ধুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলুম। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়, গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্যে। নিঝুম অন্ধকারের নাড়িতে যেন তালে তালে বেজে উঠেছে বেহারাগুলোর হাই হুই হাই হুই। গা করছে ছমছম, ধুধু করে মাঠ, বাতাস কাঁপে রোদ্দুরে, দূরে ঝিকঝিক করছে কালী দিঘির জল, চিকচিক করে বালি। ডাঙার ওপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাঠের গাছতলায়, ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠি দাগা 2-1টা দেখা যায় ঝোপের ওপর দিকে। কাঁধ বদল করবে বেহারাগুলো ওইখানে, জল খাবে, ভিজে গামছা জড়াবে মাথায়। তারপরে শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার 2য় পর্ব। জানি জানি আজকের গল্পটা একটু ছোট হয়ে গেল, চিন্তা করবেন না। বাকি অংশগুলি আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে উপস্থাপনা করব আপনাদের জন্য। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য কিছু বিশেষ গল্প প্রস্তুত করছি। তাহলে আগামী সপ্তাহে আবার দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।